আচ্ছা, শুরুতেই একটা প্রশ্ন করি। ধরুন পরীক্ষার জন্য খুব ভালো করে প্রস্তুতি নিচ্ছেন বা বন্ধুদের সাথে একটা লম্বা ট্যুরের প্ল্যান করছেন। এই দুটো কাজের মধ্যে মিলটা কোথায় বলতে পারবেন? হুম দুটোতেই তো ভবিষ্যতের কথা ভাবতে হয়। মানে আগে থেকে কিছু ঠিক করতে হয়। একদম। কি করতে হবে, কেন করতে হবে, এইসব। ব্যবসার জগতেও মানে ম্যানেজমেন্টে এই পরিকল্পনা আর সিদ্ধান্ত নেওয়াটা ঠিক এভাবেই একসাথে চলে। আজকে আমরা প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট বা পিওএম এর দ্বিতীয় ইউনিট নিয়ে কথা বলবো, প্ল্যানিং আর ডিসিশন মেকিং। হ্যাঁ। আমরা কয়েকটা ভালো বই যেমন এইচ.এন. ভার্মা, এনসিইআরটি আর ট্যাক্স থেকে পাওয়া তথ্য ঘেঁটে দেখেছি। আচ্ছা। চেষ্টা করব এই জরুরি বিষয়গুলোকে যতটা সম্ভব সহজ করে বুঝতে, তাই না? ঠিক। আমাদের লক্ষ্য থাকবে পরিকল্পনা আসলে কি, কেন এটা জরুরি, এর বিভিন্ন ধাপ, প্রকারভেদ এগুলো বোঝা। হুম আর সেই সাথে সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়াটা কেমন, সেটার গুরুত্ব কি, এগুলো নিয়েও কথা বলবো। মানে ম্যানেজমেন্টের এই বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার করা আর কি। তো প্রথমেই আসি, পরিকল্পনা বা প্ল্যানিং কি? এটা আসলে ভবিষ্যতের জন্য একটা পথ বানানোর মতো, একটা বুদ্ধির কাজ। বুদ্ধির কাজ মানে? মানে হলো আগে থেকে ঠিক করা লক্ষ্য পূরণের জন্য কি কি করতে হবে, সেই ভাবনাটাই হলো প্ল্যানিং। ভার্মা বা এনসিইআরটিতে এটাই বলছে, ভবিষ্যতের উপর আজকের সিদ্ধান্তের কি প্রভাব পড়বে সেটা নিয়ে ভাবা। বাহ, বেশ ইন্টারেস্টিং। অনেকটা যেমন ধরুন ক্রিকেট ম্যাচের আগে ক্যাপ্টেন স্ট্র্যাটেজি ঠিক করেন, হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক উদাহরণ। মানে কখন কোন বোলার বল করবে, ফিল্ডিং কেমন হবে। এইসব। ঠিক তাই, এটা আসলে ভবিষ্যতের ঘটনাগুলো আগে থেকে আন্দাজ করে সেই অনুযায়ী ঠিকঠাক স্টেপ নেওয়ার একটা চেষ্টা। এই পরিকল্পনা তৈরির কিন্তু কয়েকটা নির্দিষ্ট ধাপ আছে। ভার্মার বইতে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ার মধ্যে এর বেশ ভালো উল্লেখ আছে। ও আচ্ছা, কি রকম ধাপ? যেমন ধরুন, প্রথমে সমস্যাটা বা সুযোগটা কি সেটা বোঝা, তারপর সেটাকে ভালো করে বিশ্লেষণ করা, হুম। এরপর দরকারি তথ্য জোগাড় করা, সেগুলোকে বিশ্লেষণ করা, তারপর দেখতে হবে কি কি বিকল্প রাস্তা আছে, মানে কি কি অপশন আছে। আচ্ছা, অপশনগুলো খুঁজে বের করা, হ্যাঁ, তারপর সেই অপশনগুলো বিচার করে সবচেয়ে ভালোটা বেছে নেওয়া। মানে বেস্ট অপশনটা সিলেক্ট করা। ঠিক। তারপর সেটাকে কাজে লাগানো, আর সব শেষে দেখা যে ফলাফলটা কেমন হলো, ভালো হলো না খারাপ। বাহ, বেশ লজিক্যাল তো ধাপগুলো। কিন্তু এত কিছুর মধ্যে ভালো পরিকল্পনার আসল ভিত্তিটা কি হওয়া উচিত? মানে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যাতে পুরো ব্যাপারটা ঠিক দিকে যায় আর লক্ষ্য পূরণ হয়। দেখুন, পরিকল্পনা তো আবার অনেক রকম ফের আছে। যেমন লক্ষ্যের ভিত্তিতে পরিকল্পনা হয়, মানে অবজেক্টিভ প্ল্যানস। হুম। আবার কিছু প্ল্যান থাকে যা বারবার ব্যবহার করা যায়, যেমন ধরুন কোম্পানির নিয়ম বা কাজের পদ্ধতি, এগুলোকে বলে স্ট্যান্ডিং প্ল্যানস। ও আচ্ছা, যেগুলো রেগুলার কাজে লাগে। হ্যাঁ, আর আছে মাস্টার প্ল্যান, যেটা কিনা পুরো কাজের দিশা ঠিক করে দেয়, একটা বড় ছবি দেখায়। আর পরিকল্পনার কিছু মূলনীতিও আছে, এনসিইআরটিতে দেখবেন লেখা আছে, যেমন এটা সব ধরনের সংস্থাতেই লাগে, মানে ছোট হোক বা বড়। ইউনিভার্সাল অ্যাপ্লিকেবিলিটি যাকে বলে। একদম। আবার এটা ফ্লেক্সিবল হওয়া চাই, মানে পরিস্থিতি অনুযায়ী বদলানো যাবে। আর এটা কারণ আর ফলের সম্পর্কটা দেখায়। তার মানে কি একটা ছোট্ট স্টার্টআপ হুম। আর একটা বিশাল মাল্টিন্যাশনাল কোম্পানি, হুম। দুজনের জন্যই এই নীতিগুলো, মানে ধরুন ফ্লেক্সিবিলিটি বা ইউনিভার্সালিটি, একই রকম দরকারি, একইভাবে প্রযোজ্য? হুম, অবশ্যই। এই নমনীয়তা বা ফ্লেক্সিবিলিটি প্রয়োগ করার একটা খুব চালু পদ্ধতি হল এমবিও, মানে ম্যানেজমেন্ট বাই অবজেক্টিভস। এমবিও সেটা কি? এটা এমন একটা সিস্টেম যেখানে টপ ম্যানেজার আর তার নিচের টিমের ম্যানেজাররা একসাথে বসে ঠিক করেন যে লক্ষ্যটা কি হবে। ও, একসাথে বসে। হ্যাঁ, একসাথে। আর তারপর সেই অনুযায়ী কাজের মূল্যায়ন হয়। ভার্মার সামারিতেও আছে, এই একসাথে বসে ঠিক করাটা খুব জরুরি। ওপর থেকে চাপিয়ে দিলে অতটা কাজ দেয় না। তাতে কর্মীদের মোটিভেশন বাড়ে নিশ্চয়ই। একদম, দায়বদ্ধতা বাড়ে। আর একটা জরুরি জিনিস হলো ফোরকাস্টিং, মানে পূর্বাভাস। ফোরকাস্টিং, আবহাওয়ার পূর্বাভাসের মতো। অনেকটা সেরকমই, তবে ব্যবসার ক্ষেত্রে। মানে অতীত আর বর্তমানের ডেটা দেখে ভবিষ্যতের ঘটনা বা ট্রেন্ড আন্দাজ করা। অনিশ্চয়তা কমাতে এটা খুব দরকারি। এবার আসি সিদ্ধান্ত গ্রহণে, মানে ডিসিশন মেকিংয়ে। হ্যাঁ, প্ল্যানিংয়ের পর তো এটাই। ঠিক, এটা হলো একটা সচেতন মানসিক প্রক্রিয়া, যেখানে অনেকগুলো অপশনের মধ্যে থেকে একটা বেছে নেওয়া হয়, কেন? যাতে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানো যায়।
ভর্মার সংজ্ঞা এটাই বলছে। আর রাইস ইউনিভার্সিটি রিসার্চ বলছে ম্যানেজারদের কিন্তু প্রায়ই পুরো তথ্য ছাড়াই বা সময়ের চাপে খুব জটিল সিদ্ধান্ত নিতে হয়। ঠিক, যেমন ধরুন ইঞ্জিনিয়ারিং পড়ার সময় কোন স্ট্রিমটা বাছা ভবিষ্যতের জন্য ভালো হবে, এই সিদ্ধান্তটা নেওয়া কি কঠিন। একদম ঠিক বলেছেন। এখানেও তো অনেক অপশন, অনেক অনিশ্চয়তা। ছাত্রছাত্রীদের জন্য এটা সত্যিই একটা বড় চ্যালেঞ্জ। আর সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়াটাও কিন্তু প্ল্যানিংয়ের ধাপগুলোর মতোই। তাই নাকি? একই রকম? হ্যাঁ, প্রায়। প্রথমে সমস্যাটা বোঝা, তথ্য জোগাড় করা, বিশ্লেষণ করা, বিকল্প তৈরি করা, সেরাটা বেছে নেওয়া, আর সেটাকে কাজে লাগানো। ভার্মার বইতে এই ধাপগুলো আছে। আচ্ছা। সিদ্ধান্ত আবার দুরকম হতে পারে। প্রোগ্রামড, মানে যেগুলো রোজকার নিয়ম মেনে নেওয়া হয়, যেমন ধরুন স্টকের মাল কমে গেলে আবার অর্ডার দেওয়া। রুটিন কাজ আর কি। হ্যাঁ। আর নন প্রোগ্রামড হলো সেগুলো যেগুলো নতুন বা জটিল পরিস্থিতির জন্য নিতে হয়। ধরুন বাজারে নতুন কোনো প্রতিযোগী এলো, তখন কি করা হবে? এই নন প্রোগ্রামডগুলোই তো বেশি কঠিন মনে হচ্ছে। ঠিক, কারণ এখানে অনিশ্চয়তা বেশি, তথ্যও কম থাকতে পারে। রাইসের বইতেও এই ভাগটা আছে। তাহলে এত কিছু জানার পর আসল প্রশ্ন হল, ভালো সিদ্ধান্ত নেওয়ার জন্য সবচেয়ে জরুরি জিনিসটা কি, বিশেষ করে যখন চাপ থাকে বা সব তথ্য হাতে থাকে না। হুম তাহলে আমরা এতক্ষণ যে আলোচনা করলাম তার সারমর্ম করলে কি দাঁড়ায়? পরিকল্পনা মানে হল ভবিষ্যতের জন্য একটা রোডম্যাপ তৈরি করা, লক্ষ্য ঠিক করা। হ্যাঁ, আর সিদ্ধান্ত গ্রহণ হল সেই ম্যাপ ধরে এগোনোর জন্য ঠিক স্টেপটা বেছে নেওয়া, মানে লক্ষ্যে পৌঁছনোর উপায়টা ঠিক করা। দুটো একসাথেই চলে। একদম ঠিক। পরিকল্পনা আমাদের বলে দেয় কোথায় যেতে হবে, আর সিদ্ধান্ত আমাদের সাহায্য করে সেই পথে ঠিকঠাক এগোতে। ম্যানেজমেন্টকে সফল হতে গেলে এই দুটোই খুব ভালোভাবে করতে হবে। দুটোই অপরিহার্য। ইঞ্জিনিয়ারিংয়ে ছাত্রছাত্রীদের জন্য কিন্তু এই প্ল্যানিং আর ডিসিশন মেকিংয়ের স্কিলটা ভীষণ ভীষণ জরুরি। কেন বলুন তো? কারণ আজকের দিনে টেকনোলজি খুব দ্রুত পাল্টাচ্ছে। ভবিষ্যতের চ্যালেঞ্জগুলো অন্যরকম হবে। তাই যারা আগে থেকে ভালো করে প্ল্যান করতে পারবে, ডেটা বুঝে ঠিকঠাক সিদ্ধান্ত নিতে পারবে, তারা শুধু ভালো ইঞ্জিনিয়ার হবে তাই নয়, ভবিষ্যতের কঠিন প্রজেক্ট সামলাতে, নতুন টেকনোলজি অ্যাডাপ্ট করতে, এমনকি নিজেরা কিছু শুরু করতেও অনেক এগিয়ে থাকবে। মানে এই স্কিলগুলো শুধু চাকরির জন্য নয়। একদম না, শুধু চাকরির জন্য নয়, এটা সারা জীবনের স্কিল। ব্যক্তিগত জীবনেও কাজে লাগবে। দারুণ বলেছেন। আজকের আলোচনা তাহলে এখানেই শেষ করি। হ্যাঁ। তবে যাওয়ার আগে একটা প্রশ্ন থাকলো শ্রোতাদের জন্য। আমরা কি সবসময় অপ্রত্যাশিত বাধার জন্য তৈরি থাকি? ধরুন, যদি আগে থেকে আঁচ করা যায় যে কি সমস্যা আসতে পারে বা তার জন্য যদি তৈরি থাকা যায়, তাহলে কি প্ল্যানিং আর ডিসিশন মেকিং দুটোই আরও ভালো, আরও কার্যকর হতে পারে? ভেবে দেখবেন কিন্তু।